আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম দ্য লাস্ট ব্রেথ। ৮০ বছর পুরনো ধ্বংসস্তূপ এক জাহাজের খোঁজে কিছু বন্ধু সমুদ্রের গভীরে পাড়ি জমায়। কিন্তু সমুদ্রের গভীরে পুরনো সেই জাহাজ খুঁজতে গিয়ে তারা হিংস্র হাঙরের কবলে পড়ে। দানব আকৃতির হাঙরগুলোর হাত থেকে তারা কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানেই সবাই মারা গিয়েছিল? অসাধারণ এই গল্পটাই আজ আমরা দেখতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল দেখতে পাই। জার্মানি এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছিল। জার্মানি সৈনিকরা সাবমেরিনের সাহায্যে আমেরিকান জাহাজের উপর আক্রমণ করে দেয় এবং মুহূর্তের মধ্যেই আমেরিকার জাহাজ ধ্বংস হয়ে যায়। আমেরিকান জাহাজের সবাই মারা গিয়েছিল, কিন্তু জাহাজের ক্যাপ্টেন এখনও জীবিত ছিল। সে ধ্বংসস্তূপ জাহাজের কিছু অংশ নিয়ে সমুদ্রে ভাসছিল। জার্মান সৈনিকরা সেখান থেকে চলে গিয়েছিল। মনে হচ্ছিল ক্যাপ্টেন বেঁচে যাবে, কিন্তু তখনই একটি হাঙর এসে ক্যাপ্টেনকে টেনে নিয়ে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা ৮০ বছর পরের দৃশ্য দেখতে পাই। সমুদ্রে একটি বোট ভাসছিল এবং সেই বোটের মধ্যে আমরা লু ও নেভি নামের দুই চরিত্রকে দেখতে পাই। এরা দুইজন এখানকারই স্থানীয় বাসিন্দা ছিল। ৮০ বছর আগে জার্মান হামলায় যে জাহাজ বিধ্বস্ত হয়েছিল, সেই চার্লট নামের জাহাজটিকেই মূলত তারা খুঁজছিল। তারা প্রতিদিনই সেই জাহাজটিকে খুঁজত, কিন্তু আজ পর্যন্ত সেই জাহাজের সন্ধান তারা পায়নি। আজ লু যখন সমুদ্রের নিচে জাহাজটিকে খুঁজতে যায়, তখন ভাগ্যের অদ্ভুত পরিসীমায় সে জাহাজটিকে খুঁজে পেয়ে যায়। লু খুশিতে আত্মহারা হয়ে যায়। এত বছরের পরিশ্রম আজ সার্থক হয়েছে। সে জাহাজটির বিষয়ে সঙ্গে সঙ্গেই নেভিকে জানিয়ে দেয়। নেভি এটা শুনে অনেক খুশি হয়। দুজনেই বেশ আনন্দিত ছিল। আজ পর্যন্ত এই জাহাজ কেউ খুঁজে পায়নি, তারাই প্রথম জাহাজটিকে খুঁজে পেয়েছে। লু বলে, আমরা এখানে পর্যটকদের নিয়ে এসে অনেক টাকা রোজগার করতে পারবো, কিন্তু জাহাজের বিষয়টা আপাতত আমাদের গোপন করতে হবে, কারণ প্রশাসন জানতে পারলে সমুদ্রের এই অংশটা সিল করে দিবে। এসব বলে তারা বোট নিয়ে ফিরে আসে। এদিকে আমরা চারজন বন্ধুকে দেখতে পাই। তারা লুর খোঁজে এখানে এসেছিল। চরিত্রগুলোর সঙ্গে একটু পরিচয় হয়ে নেওয়া যাক। এর নাম ব্রেট, এর নাম রাইলি, স্যাম এবং লোগান। এরা সবাই লুর বন্ধু ছিল। লুর সঙ্গে দেখা করতেই তারা এসেছিল। সমুদ্রের কিনারে এক ছোট্ট মেয়ে একটি নেকলেস বিক্রি করার জন্য স্যামের কাছে আসে। তখন স্যাম নেকলেস না কিনেই তাকে $20 দিয়ে দেয় এবং মেয়েটিকে বলে, তোমার হাতে চোট লেগেছে, এই $20 দিয়ে তুমি কিছু ঔষধ কিনে খেও। মেয়েটি $20 নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে স্যাম একজন ডক্টর ছিল, এজন্য আঘাতপ্রাপ্ত সবাইকে সে সাহায্য করত। যাই হোক, তারা সবাই কিছুক্ষণের মধ্যেই লু এবং নেভির বাসায় চলে আসে। এখানে লুকে দেখেই রাইলি এবং লোগান তাকে জড়িয়ে ধরে, কারণ অনেক বছর পর তাদের দেখা হলো। স্যাম লুকে দেখে অনেক হ্যাপি ছিল, কারণ সে লুকে অনেক পছন্দ করত। সবাই হালকা নাস্তা করার পর এক জায়গায় বসে আড্ডা দিতে শুরু করে। এদিকে নেভি ঘরের মধ্যে বসে কিছু হিসাব করছিল। তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না, সে দেনায় জর্জরিত ছিল। রাইলি এখানে লুকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাকে অনেক খুশি লাগছে, রহস্য কি? লু বলে, একটা সারপ্রাইজ আছে, কিন্তু এই বিষয়টা তোমরা কাউকে বলবে না। আজ থেকে ৮০ বছর আগে চার্লট নামের দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে জাহাজটি ছিল, তার ধ্বংসস্তূপ আমি খুঁজে পেয়েছি। লুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ব্রেট বলে, তুমি জাহাজটি আমাদের দেখাতে পারবে? লু বলে, সরি ব্রেট, আমি জাহাজটি তোমাদের দেখাতে পারবো না, কারণ এটা ইল্লিগাল। পুলিশ জানতে পারলে সমস্যা আছে। এটা শুনে ব্রেট বলে, আরে পুলিশ জানতে পারবে না, আমি তোমাকে $1000 দিব যদি তুমি জাহাজটি আমাদের দেখাও। ব্রেট নেভিকেও সেই একই কথা বলে এবং শেষ পর্যন্ত তাকে $5000 অফার করে, কিন্তু নেভি এতে রাজি হয় না। সে বলে, তোমরা এখানে বেড়াতে এসেছ, এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, ওই জায়গাগুলো দেখে এখান থেকে চলে যাও, আমি জাহাজ তোমাদের দেখাতে পারবো না। এসব বলে নেভি সেখান থেকে চলে যায়। হ্যালো সবাই, মোস্টবেডের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম রয়েছে যা আমি আগে দেখিনি। একটি গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে, সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ট্রাস্ট মি, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন, তাহলে মোস্টবেডে সবার জন্য কিছু না কিছু আছেই।
মোস্টবেডে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে খুব সহজেই টাকা ডিপোজিট ও উইথড্র করা যায় এবং 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট অ্যাভেইলেবল। আপনি এখানে লাইভ স্ট্রিমও করতে পারবেন। ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দি প্ল্যাটফর্ম। আমার প্রোমোকোড CAC89 ইউজ করে রেজিস্ট্রেশন করে অ্যামেজিং সব ফিচার উপভোগ করুন। ডোন্ট মিস আউট। এরপর দেখা যায় রাতে সবাই একসাথে পার্টি করছিল। সেখানে স্যাম লুর কাছে আসে এবং দুইজনের মধ্যে কথোপকথন শুরু হয়। লু স্যামকে জিজ্ঞাসা করে, তোমার মেডিকেল স্টাডি কেমন চলছে? স্যাম বলে, হ্যাঁ ভালোই চলছে। তোমার কি খবর? এই আয়ারল্যান্ডে তোমার কেমন লাগছে? লু বলে, এখানকার পরিবেশ একটু আলাদা, তবে ব্যাপার না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। লু ও স্যাম কথোপকথনের সময় সেখানে বিদ্যুৎ চলে যায়। লু নেভিকে সাথে নিয়ে জেনারেটর চালু করার চেষ্টা করে। লু নেভিকে বলে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, এর আগে কখনোই এমনটা হয়নি। নেভি বলে, বিদ্যুৎ চলে যায়নি, লাইন কেটে দিয়েছে, কারণ 6 মাস ধরে আমি বিদ্যুতের বিল দিইনি, আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে। লু বলে, তোমার কত টাকা ঋণ হয়েছে? নেভি বলে, সবকিছু হিসাব করলে প্রায় $36,000 আমার ঋণ হয়েছে, আর এতগুলো টাকা আমি কখনোই পরিশোধ করতে পারবো না। লু বলে, বুঝেছি, আমাদের বেডের সঙ্গে কথা বলতে হবে, তাকে আমরা চার্লোট জাহাজটি দেখাবো, কিন্তু এর বদলে সে আমাদের টাকা দিবে, তার কাছে আমরা $50,000 চাইব। নেভি বলে, ব্রেড আমাদের বন্ধু, তার কাছে কিভাবে আমরা টাকা চাইব? এটা ঠিক নয়। লু বলে, সে নিজে থেকেই আমাদের টাকা দিতে চেয়েছে। এসব বলে লু ব্রেডের সঙ্গে কথা বলতে চলে যায়। ব্রেড অনেক এক্সাইটেড ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না, এজন্য $50,000 সে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা সবাই মিলে ড্রাইভিংয়ের যাবতীয় জিনিসপত্রগুলো বোটে নিয়ে পুরনো সেই জাহাজ দেখতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের সেই অংশে চলে আসে যেখানে চার্লোট নামের সেই জাহাজটি ধ্বংস হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর পর সবাই ড্রাইভিং স্যুট পরে নেয় এবং একে একে সবাই সমুদ্রের গভীরে চলে যায়। লু সবাইকে গাইড করছিল, কারণ তারা এই প্রথম ড্রাইভিং করছিল। সবাই কিছুক্ষণের মধ্যেই সেই ধ্বংসস্তূপ জাহাজের ভিতরে প্রবেশ করে। ব্রেড ও বাকি সবাই পুরনো সেই জাহাজ দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। 80 বছর আগের টেকনোলজি সম্পর্কেও তারা কিছুটা ধারণা পেয়ে যায়। লু সবাইকে নিয়ে জাহাজের মধ্যে প্রবেশের সময় একটি চিকন লম্বা রশি টেনে দেয়, এতে করে তারা বুঝতে পারবে কোন রাস্তা দিয়ে তারা এসেছিল, নয়তো তারা রাস্তা ভুলেও যেতে পারে। সবাই ধীরে ধীরে জাহাজের মধ্যে প্রবেশের সময় জাহাজের কিছু টর্পেডো দেখতে পায়, যেগুলো এখনও হয়তো ভালো ছিল। ধীরে ধীরে সবাই জাহাজের বেশ গভীরে প্রবেশ করে। তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে 80 দশকের সৈনিকরা খাবার খেত। যে ডাইনিং টেবিলে বসে সৈনিকরা খাবার খেত, সেই ডাইনিং টেবিলে বসে সবাই সবার অনুভূতি প্রকাশ করছিল। ব্রেড ভীষণ খুশি ছিল। লু না থাকলে হয়তো এরকম বিশেষ অ্যাডভেঞ্চার সে কখনোই করতে পারত না। ব্রেড লুকে ধন্যবাদ জানায়। লু বলে, ঠিক আছে, চলো এবার ফিরে যাওয়া যাক, এখানে পানির চাপ অনেক বেশি। ব্রেড বলে, আরে দাঁড়াও, আমরা আরও কিছুটা সামনে থেকে ঘুরে আসি, কিছুক্ষণ পরে আমরা চলে যাব। ব্রেডের কথা রাখতে লু সবাইকে নিয়ে আরও কিছুটা সামনে চলে যায়। যেতে যেতে তারা জাহাজের বন্ধ কিছু দরজা দেখতে পায়। স্যাম একটি দরজা খুলে এক্সপ্লোর করলে দেখা যায় সেটা ছিল একটা মেডিকেল রুম, যেখানে আহত সৈনিকদের চিকিৎসা করা হতো। সবাই আরও কিছুটা সামনে এগিয়ে গেলে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে হাওয়া এখনও আটকে ছিল এবং পানি এখনও সেখানে পৌঁছায়নি। সবাই ওই জায়গায় আসার পর অক্সিজেন মাস্ক খুলে ফেলে, কারণ এখানে অক্সিজেন এখনও ছিল। মনে হচ্ছিল সাধারণ কোনো একটা রুমের মধ্যে তারা অবস্থান করছে। লোগান এখানে এসে পকেট থেকে একটি ড্রিঙ্কস বের করে এবং সেটা পান করে। লোগানের এমন অদ্ভুত নেশা দেখে সবাই অনেক বিরক্ত হয়। এই রুমের দেয়ালে জিমি ও স্কট খোদাই করে লেখা ছিল এবং এটা সেই ব্যক্তিদের নাম ছিল যারা গল্পের শুরুতেই শার্কের আক্রমণের শিকার হয়েছিল। যাই হোক, এখানে আসার সময় তারা যে একটা চিকন রশি টেনেছিল, হঠাৎ করেই সেই রশি টানতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই রশিটি ছিঁড়ে চলে যায়। সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না রশিটি কেন ছিঁড়ে গেল। লু বলে, হয়তো কোনো ডলফিন রশির সাথে বেঁধে গিয়েছিল, এজন্যই রশি ছিঁড়ে গেছে। সমস্যা নেই, আমি খুব ভালোভাবে রাস্তা চিনি, চলো এবার যাওয়া যাক। লু কথা শেষ করে সবাইকে নিয়ে ফিরে আসার জন্য রওনা দেয়। রাইলির অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন অনেক কম ছিল,
এজন্য তাড়াতাড়ি সবাইকে উপরে যেতে হবে। লু সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার সময় তারা রাস্তা ভুলে যায় এবং জাহাজের অন্য পাশে তারা চলে আসে। লু রাস্তা খোঁজার অনেক চেষ্টা করছিল এবং অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজার পর অবশেষে তারা রাস্তা পেয়ে যায়। লু সবাইকে নিয়ে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে একটি শার্ক এসে লোগানের উপর আক্রমণ করে দেয়। লোগান অনেক খারাপভাবে আহত হয়। সবাই শার্কের হাত থেকে প্রাণে বাঁচার জন্য জাহাজের অন্য একটি কেবিনের মধ্যে চলে যায় এবং কেবিনের দরজা বন্ধ করে দেয়। লোগানের অবস্থা অনেক খারাপ ছিল, জলদি তার ট্রিটমেন্ট করা না হলে সে মারা যাবে। লু বলে, এখানে আসার সময় আমরা একটি মেডিকেল রুম দেখেছিলাম, আমরা সেখানে কিছু মেডিসিন পেতে পারি। এসব বলে সবাই তাড়াতাড়ি লোগানকে নিয়ে ওই মেডিকেল রুমে চলে আসে। স্যাম যেহেতু একজন ডক্টর ছিল, তাই মেডিকেল রুমে সে কিছু মেডিসিন খোঁজার চেষ্টা করে। সে কিছু মেডিসিন পেয়েও যায়, কিন্তু লোগানের চিকিৎসা করার আগেই সে মারা যায়। লোগানের মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়ে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে লোগান মারা গেছে। বন্ধু লোগানকে হারিয়ে সবাই কান্নায় ভেঙে পড়ে। শার্ক রুমের বাহিরে ঘোরাফেরা করছিল। তারাও কি শার্কের আক্রমণে মারা যাবে? এসব তারা ভাবতে শুরু করে, কারণ এখান থেকে বের হলেই শার্ক তাদের উপর আক্রমণ করবে। সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডারও ছিল না, যেটা সাহায্যে তারা দীর্ঘক্ষণ এখানে কাটাবে। ব্রেড বলে, আমাদের এখান থেকে বের হতে হলে লোগানের শরীরটাকে দরজার ওই পাশে ফেলে দিতে হবে। শার্ক যখনই লোগানের মৃতদেহের উপর আক্রমণ করবে, এই সুযোগে আমাদের অন্য পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে। এটা ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। সবাই ব্রেডের কথায় সহমত হয়, কারণ প্রাণে বাঁচতে হলে এই একটাই উপায় আছে। তারা না চাইলেও লোগানের মৃতদেহটাকে দরজার বাইরে ফেলে দেয়। শার্ক যখনই লোগানের মৃতদেহের উপর আক্রমণ করে, সবাই এই সুযোগে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পালানোর সময় দরজার একটি ধারালো লোহার খণ্ডের সাথে আঘাত লেগে রাইলির পা অনেকটা চিরে যায় এবং সেখান থেকে গলগল করে রক্ত ঝরতে থাকে। রাইলির এমন অবস্থা দেখে সবাই তাড়াতাড়ি করে তাকে নিয়ে আবারও আগের জায়গায় ফিরে আসে, যেখানে হাওয়া আটকে ছিল। এখানে আসার পর তারা রাইলির রক্ত আটকানোর চেষ্টা করে। ব্রেড এসব দেখে অনেক রেগে যায়। সে রাগান্বিত হয়ে লুকে বলে, তুমি আগে থেকেই জানতে এখানে শার্ক রয়েছে, কিন্তু তারপরেও তুমি আমাদের এখানে নিয়ে এসেছ। তোমার উদ্দেশ্য কি? আমাদের খুন করা? এসব শুনে স্যাম বলে, ব্রেড শান্ত হও। লু শার্কের বিষয়ে কিছুই জানত না। সে আমাদের ফ্রেন্ড। সে যদি শার্কের বিষয়টা জানত তাহলে কখনোই আমাদের এখানে নিয়ে আসতো না। ব্রেড শান্ত হলে লু বলে, স্যাম তুমি রাইলিকে নিয়ে এখানেই থাকো। আমি আর ব্রেড এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কি না সেটা খুঁজে আসি। রাস্তা পেয়ে গেলেই ফিরে এসে তোমাদের নিয়ে যাব। এসব বলে তারা রাস্তা খুঁজতে চলে যায়। ব্রেড ও লু যখন রাস্তা খুঁজছিল, তখন সেখানে আবারও সেই শার্ক চলে আসে। ব্রেড ও লু ভয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার সময় সেখানে অনেক লম্বা লোহার পাইপ ছিল, যেগুলো ভারসাম্য হারিয়ে গেলে লোহার একটি পাইপ এসে লুর শরীরের উপরে পড়ে তাকে চাপা দেয়। ব্রেড তাকে ছাড়ানোর চেষ্টা করলে লু বলে, তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে লুকিয়ে পড়ো। শার্ক এদিকেই আসছে, আমার চিন্তা করো না। লুর কথা শুনে ব্রেড তাড়াতাড়ি করে সেখান থেকে অন্য একটি রুমে চলে যায় এবং রুমের দরজা বন্ধ করে দেয়। লু অনেক চেষ্টা করার পর কোনো রকমে লোহার পাইপের নিচে থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং শার্কের হাত থেকে বাঁচার জন্য অক্সিজেন সিলিন্ডার খুলে শার্কের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। সিলিন্ডার শার্ককে আঘাত করলে শার্ক ভয়ে সেখান থেকে চলে যায়। লুর কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না, এজন্য দ্রুত সে লোগানের মৃতদেহর কাছে আসে এবং লোগানের শরীর থেকে সে অক্সিজেন সিলিন্ডার খুলে নেয়। লু তাড়াতাড়ি করে স্যাম ও রাইলির কাছে ফিরে আসে। লু বলে, এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। শার্ক আমাদের উপরে আক্রমণ করেছিল, অনেক কষ্টে আমরা বেঁচে গিয়েছি। ব্রেড একটি কেবিনে বন্দি আছে। স্যাম বলে, এখন আমরা কি করব? লু বলে, আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। এসব বলে রাইলিকে ওখানে রেখে স্যাম ও লু এবার রাস্তা খুঁজতে চলে যায়। যুদ্ধ করার জন্য জাহাজের যে অংশে মিসাইল রাখা হতো তারা সেখানে চলে আসে। এখানেও হাওয়া আটকে ছিল। লু স্যামকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একাই সামনে রাস্তা খুঁজতে চলে যাই, কারণ সামনে বিপদ হতে পারে।
এসব বলে লু সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ব্রেডকে দেখতে পাই। যে রুমের মধ্যে সে আটকে ছিল ওই রুমের মধ্যে সে একটি ভেন্ট পাইপ দেখতে পায় এবং সেই ভেন্ট পাইপের মধ্য দিয়ে সে সমুদ্রের নিচে থেকে উপর পর্যন্ত চলে আসে। ব্রেড উপরে পৌঁছানোর পরেই চিৎকার করে নেভিকে সাহায্য করতে বলে। নেভি সেটা শুনতেও পায়, কিন্তু ব্রেডকে সাহায্য করার আগেই শার্ক ব্রেডকে খেয়ে ফেলে। নেভি এসব দেখে হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে তার বাকি বন্ধুরা বিপদে রয়েছে। এদিকে আমরা লুকে দেখতে পাই। সে স্যাম ও রাইলির কাছে এসে বলে, ওখানে একটি দরজা রয়েছে, দরজাটি বন্ধ আছে, দরজাটি খুলতে আমার তোমাদের সাহায্য লাগবে। স্যাম লুকে সাহায্য করতে চলে যায়। তারা দুইজন দরজাটি খোলার চেষ্টা করলে দরজার ওই পাশে শার্ক ঘোরাফেরা করছিল। এসব দেখে তারা ফিরে আসে। লু সবার উদ্দেশ্যে বলে, এখান থেকে বের হওয়ার দুইটা রাস্তা আছে এবং দুইটা রাস্তাতেই শার্ক রয়েছে। আমরা হয়তো এখান থেকে আর বের হতে পারবো না। এসব শুনে রাইলির মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে, শার্ক কখনো পেছনে যায় না, এজন্য আমাদের শার্ককে কোথাও আটকাতে হবে। আমার পায়ে আঘাত লেগেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে। শার্ক আমার দিকে খুব সহজেই আকৃষ্ট হবে। যেভাবেই হোক শার্ককে ফাঁসাতে হবে, তাহলেই আমরা বের হতে পারবো। এসব বলে তারা একসঙ্গে বেরিয়ে পড়ে। সেই দরজার কাছে এসে রাইলি তার পা থেকে কিছু রক্ত বের করে। শার্ক রক্তের গন্ধে মুহূর্তের মধ্যেই সেখানে চলে আসে। দরজার পাশে একটি লোহার কেজের মতো ছিল। তারা সবাই মিলে শার্ককে সেখানে আটকাতে সক্ষম হয়। শার্ক সেখানে ফেসে গেলে তারা দ্রুত জাহাজের মিসাইলের ট্যাঙ্ক ঢাকনা সরিয়ে সেই রাস্তা দিয়ে বের হয়ে যায় এবং অবশেষে তারা জাহাজের মধ্য থেকে বের হতে সক্ষম হয়। লু সবাইকে নিয়ে উপরে যাওয়ার সময় হঠাৎ করেই সে জ্ঞান হারিয়ে ফেলে। রাইলি ও স্যাম তাকে নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করলে তখন একটি শার্ক এসে রাইলিকে টেনে নিয়ে চলে যায়। শার্ক দেখে স্যাম ভীষণ ভয় পেয়ে যায়। সে লুকে উপরের দিকে ধাক্কা দিয়ে আবারও জাহাজের মধ্যে চলে আসে। ওপরে দেখা যায় নেভি লুকে উদ্ধার করে নিয়ে যায়। স্যামের কাছে অক্সিজেন খুব কম ছিল, এজন্য যেখানে হাওয়া আটকে ছিল সে ওখানে চলে আসে এবং দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে সে পানিতে ডুব দেয়। স্যাম একটি লোহার পাইপ হাতে নেয়। যখনই শার্ক তার উপর আক্রমণ করতে আসে সে লোহার পাইপ শার্কের মুখে ঢুকিয়ে দেয় এবং জলদি জাহাজ থেকে বের হয়ে যায়। স্যাম উপরে যাওয়ার সময় আরও একটি শার্ক তার উপর আক্রমণ করতে আসে, কিন্তু তখনই নেভি সেখানে চলে আসে এবং স্যামকে বাঁচাতে সে নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। শার্ক নেভিকে খেয়ে ফেলে। স্যাম তাড়াতাড়ি করে অবশেষে বোটে উঠে আসে। স্যাম ও লু ছাড়া বাকি সবাইকে শার্ক খেয়ে ফেলেছিল। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই। স্যাম ও লু বিবাহ করেছিল এবং তাদের একটি বাচ্চাও হয়েছিল। নেভির বোট এখন লু চালাতো। তারা ওই দ্বীপেই বসবাস করত এবং এখানেই গল্পের সমাপ্তি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।